হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আর আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 12 মাই ডায়েরি গল্পটির ইউনিট 3 এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করাবো। আমার এর আগের ভিডিওগুলো সমস্ত আপলোড হয়েছে, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 7-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে সমস্ত ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং ইউনিট 3ও দেখবে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে সুবিধা হবে। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে, শেয়ার করো। আর একটা কথা, এই চ্যানেলে লেটস রাইট বলে একটা নতুন সিরিজ স্টার্ট হয়েছে, সেখানে তোমাদের সমস্ত রকম রাইটিংয়ের প্যাটার্ন ধরে ধরে শেখানো হচ্ছে। তাহলে তোমরা ওটা দেখবে, তোমাদের তাহলে খুব সুবিধা হবে। প্যাটার্ন জানলে যে কোনো টপিকের ওপরে তোমরা যে রাইটিং খুব ইজিলি লিখতে পারবে। ওকে, তাহলে তোমরা আজকে চলে এসো ইউনিট 3 এর অ্যাক্টিভিটিসগুলোই। পেজ নাম্বার 119। পেজ নাম্বার 119-এ দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদের চুজ করতে হবে। নাম্বারে কি বলেছে, অ্যান হ্যাজ আ সিস্টার হু ইজ নাম্বার 1 13 years old, নাম্বার 2 16 years old, নাম্বার 3 14 years old, and the right answer is number 2 16 years old. Number B, Kitty is Anne's number 1 friend, number 2 sister, number 3 diary. সঠিক উত্তর কি হবে, নাম্বার 3 ডায়েরি। নাম্বার সি, the above text is a number 1 biography, number 2 diary, number 3 short story, and the right answer is number 2 diary. নাম্বার ডি দেখো, অ্যান হ্যাড টু সে গুড বাই টু, নাম্বার 1-এ আছে মিসেস কে, নাম্বার 2-তে আছে মার্গারেট, নাম্বার 3-তে আছে হার প্যারেন্টস, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ নাম্বার 1 মিসেস কে। নেক্সট পেজে চলে এসো, অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটা চার্ট আছে যেটা আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে টেক্সট থেকে খুঁজে বের করে। তার চার্টের বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ইয়ার। ইয়ার মানে হচ্ছে সাল, সালগুলো এখানে আছে। এবং ডান দিকের ঘরে কি আছে, হোয়াট হ্যাপেন্ড, সেই সব সালে কি ঘটনা ঘটেছিল। কোনো কোনো জায়গায় সালগুলো দেওয়া থাকবে, তার ঘটনাগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এবং কোনো কোনো জায়গায় ঘটনা বলা আছে, সেই সালটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখে নিই একবার। প্রথমে আছে দেখো 1926। 1926-এ কী ঘটনা ঘটেছিল, অ্যান সিস্টার ওয়াজ বর্ন। আমরা দেখেছি 1926-এ অ্যানের দিদি জন্মগ্রহণ করেছিল। নেক্সট দেখো, হোয়াট হ্যাপেন্ডের ঘরে আছে দ্য অথর ওয়াজ বর্ন। অথর মানে এখানে অ্যান কবে জন্মেছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি 1929। তাহলে আমরা ইয়ারের ঘরে কি লিখবো, 1929। তারপরে 1933 দেখো দেওয়া আছে ইয়ার, সেখানে কি ঘটনা ঘটেছে, এইখানে দেখো 1933, সেখানে কি আছে, 1933-তে উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। তাহলে এখানে আমরা আনসার কি লিখবো, অ্যান অ্যান্ড হার ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড। তারপরে নাম্বার 4-এ আছে দেখো 1938। 1938-এ কি ঘটনা ঘটেছে, পরের প্যারাগ্রাফে আছে 1938 মাই 2 uncles মাই মাদার্স ব্রাদার্স এসকেপ টু দ্য ইউএসএ। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, অ্যানস 2 uncles এসকেপ টু দ্য ইউএসএ। তারপরে লাস্টে আছে হোয়াট হ্যাপেন্ডের ঘরে দ্য অথার্স গ্র্যান্ডমাদার ডায়েড, মানে অ্যানের দিদা কবে মারা গিয়েছিলেন। এখানে আমরা কবে দেখতে পাচ্ছি, জানুয়ারি 1942। তাহলে এখানে আমরা সালের ঘরে কি লিখবো, ইয়ারের ঘরে 1942। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7। এখানে অ্যাক্টিভিটি 7-এ আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন আছে, তার আনসার লেখাতে হবে। এগুলো আমি বোর্ডে করে দেবো। আমি বাকি অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দিচ্ছি, অ্যাক্টিভিটি 7-টা সব শেষে করাবো। অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে দেখো, আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড উইচ আর ফলস। এখানে কিছু স্টেটমেন্ট আছে, বিবৃতি আছে, তার মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনগুলো সত্যি কোনগুলো মিথ্যা। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রতিটা সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। দেখো নাম্বার এতে কি বলেছে, and thought that no one will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl.
ট্রু না ফলস, এটা ট্রু হবে। তাহলে আমরা এখানে কি লিখব, টি লিখব। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে চলে এসো, তোমরা ইউনিট 3 এর একদম ফার্স্ট প্যারাতে চলে এসো। বাট বিকজ ইট সিমস, থার্ড লাইনটা দেখো, it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosomings of a 13-year-old school girl। এই পুরো লাইনটা আমাদের লিখতে হবে কিন্তু। এরপরে নাম্বার বিতে কি বলেছে দেখো, in her diary and wanted to bring out all kinds of things that lay buried deep in her heart। না এটা কি হবে, এটাও ট্রু হবে। এবং আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক নাম্বার এ যেখানে বললাম তারপরের লাইনটাই, I want to write but more than that I want to bring out all kinds of things that lie buried deep in my heart। ইউনিট 3 পেজ নাম্বার 117 এর ফার্স্ট প্যারার শেষের দুটো লাইন, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর নাম্বার সিতে কি বলেছে দেখো, and seemed to lack everything, and seemed to lack everything, এটা ফলস হবে। কেন ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথায় লিখবো দেখো, 117 এর লাস্ট লাইন, নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে নাম্বার ডি, অ্যান ওয়াজ বর্ন ইন হল্যান্ড, এটা ট্রু না ফলস, এটা ফলস। কেন, আমরা কি দেখছি, অ্যান কোথায় জন্মেছে, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা দেব, মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুট অন মেন, I followed on June 12, 1929 and we emigrated to Holland in 1933। তাহলে এতদূর পর্যন্ত হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার ই দেখো, অ্যান ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th form in the Jewish secondary school, এটাও ফলস হবে এই বিবৃতিটাও। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা লিখবো, একদম পেজ নাম্বার 119 এ চলে এসো। 119 এ দেখো, ইন 1941 I went with my sister Margaret to the Jewish secondary school, she into the 4th form and I into the 1st। তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 8। এরপরে অ্যাক্টিভিটি 9 এর এতে চলে এসো, পেজ নাম্বার 121। অ্যাক্টিভিটি 9 এর এ কি বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যারাগ্রাফস মেনশনড ইন দ্য ব্র্যাকেটস। এখানে কি আছে দেখো, কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর আমাদের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজে বের করতে হবে, প্রতিটা ওয়ার্ডের পাশে যে প্যারাগ্রাফগুলোকে মেনশন করা আছে তার মধ্যে আমরা খুঁজে পাবো। প্রথম নাম্বার এতে আছে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার, ঠিক আছে, ফ্যামিলিয়ার। প্যারাগ্রাফ 1 এ দেখো ফ্যামিলিয়ারের অপোজিট অ্যান্টোনিম আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 2 নাম্বার লাইনে অড, ODD অড। খুঁজে পেয়েছো, ইটস অ্যান অড আইডিয়া, সেই অড হচ্ছে তাহলে ফ্যামিলিয়ারের অ্যান্টোনিম। নাম্বার বিতে আছে ইমাজিনারি, ইমাজিনারি কি হবে, সেকেন্ড প্যারাগ্রাফে দেখো ইমাজিনারি হবে রিয়েল, আনলেস আই ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড, সে রিয়েল, সেকেন্ড প্যারাগ্রাফ। তারপরে দেখো নাম্বার সি, ইনসাইড, প্যারাগ্রাফ 3 তে আছে বলছে, ইনসাইড প্যারাগ্রাফ 3 আমরা একবার দেখে নিই। প্যারাগ্রাফ 3 হ্যাঁ পেজ নাম্বার 118 এ আছে দেখো, আউটসাইড, আউটসাইড দ্য কমন রাউন্ড, পেজ নাম্বার 118 এর সেকেন্ড লাইনের মিডিলে আছে আউটসাইড দ্য কমন রাউন্ড, সেই আউটসাইড হবে আমাদের ইনসাইডের অ্যান্টোনিম। নাম্বার ডি, হেট, প্যারাগ্রাফ 6 এ আছে, প্যারাগ্রাফ 6 এ চলে এসো, হেট একদম লাস্ট লাইনটা লাভ, মাচ আই লাভ হার স্টিল, তাহলে লাভ হবে আমাদের হেটের অ্যান্টোনিম। নাম্বার ই, হ্যাপি, এটা আছে আমাদের প্যারাগ্রাফ 7 এ, হ্যাপি দেখো আমাদের প্যারাগ্রাফ 7 এর সেকেন্ড লাইন, পেজ নাম্বার 119 এর সেকেন্ড লাইন, স্যাড, হ্যাপি তার অ্যান্টোনিম হবে স্যাড। তারপরে নাম্বার এফ, পাস্ট, সেখানে কি হবে, লাস্ট লাইন প্রেজেন্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9 এর বিতে কি বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 9 এর এ। 9 এর এতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো খুঁজে পেয়েছি সেইগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে, বাক্য রচনা এক কথায়। ওয়ার্ড দিয়ে আমরা কি লিখতে পারি, ওয়ার্ড দিয়ে যে ইউর কোয়েশ্চেন ইজ ভেরি অড, তোমার প্রশ্ন খুব অদ্ভুত, অপরিচিত, ইউর কোয়েশ্চেন ইজ ভেরি অড হতে পারে। তারপরে দেখো নাম্বার বি আছে রিয়াল, রিয়াল, রিয়াল দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি, যে ইউর স্টোরি লুকস ভেরি রিয়াল, ইউর স্টোরি
লুকস ভেরি রিয়েল, এটা রিয়েল দিয়ে বাক্য রচনা। তারপরে দেখো নাম্বার সি, ইনসাইড। ইনসাইডের অপোজিট কি বলেছি? আউটসাইড। দ্য আউটসাইড ওয়ার্ল্ড লুকস প্রমিসিং। দ্য আউটসাইড ওয়ার্ল্ড লুকস প্রমিসিং। তারপরে নাম্বার ডিতে হেট। হেটের অপোজিট হচ্ছে লাভ। লাভ দিয়ে কি হবে সেন্টেন্স গঠন? আই লাভ মাই মাদার। তারপরে নাম্বার ই, হ্যাপি। হ্যাপির অপোজিট আমি কি বলেছি? স্যাড। স্যাড দিয়ে আমি কি লিখবো? কি লিখতে পারি? অনেক কিছু লিখতে পারি। হি লুকস ভেরি স্যাড। আমি খুব ইজি তোমাদের লেখাচ্ছি যাতে তোমাদের মনে রাখতে এবং সহজে করতে তোমাদের সুবিধা হয়। হি লুকস ভেরি স্যাড। লাস্ট কি আছে আমাদের? পাস্ট। পাস্টের অপোজিট কি বলেছি? প্রেজেন্ট। দ্য প্রেজেন্ট রোড কন্ডিশন অফ কলকাতা ইজ ডেঞ্জারাস। দ্য প্রেজেন্ট road condition of Kolkata is very dangerous. এরপরে দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে? ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এখানে ইয়েলো বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ার্ডগুলো একবার দেখে নিই। সিরিজ, স্টাবর্ন, কন্ট্রোল, রিসেস আর টেরিফিক। এই ওয়ার্ডগুলো সবই আমরা টেক্সটে পেয়েছি। নাম্বার এতে কি লিখবো? উই শুড ট্রাই টু ড্যাশ আওয়ার অ্যাঙ্গার। এখানে শূন্যস্থানে কি হবে? উই শুড ট্রাই টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। নাম্বার বি, মারাদোনা ওয়াজ আ ড্যাশ ফুটবলার। মারাদোনা ওয়াজ আ ড্যাশে হবে টেরিফিক, টেরিফিক ফুটবলার। নাম্বার সি, রাহুল ইজ ড্যাশ বয়। রাহুল ইজ স্টাবর্ন বয়, স্টাবর্ন। নাম্বার ডি, উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য ড্যাশ। ডিউরিং দ্য ব্ল্যাঙ্কে হবে রিসেস, রিসেস। নাম্বার ই, হি ড্রিউ আ ড্যাশ অফ পিকচার। হি ড্রিউ আ সিরিজ অফ পিকচার। এবার চলে এসো অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে দেখো? মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রেফিক্স আন। আন প্রেফিক্সটা দিয়ে তোমরা যতগুলো পারো শব্দ তৈরি করবে। এখানে আন প্রেফিক্স দিয়ে এই টেক্সটে অনেকগুলো শব্দ আছে, যেমন আনডু, আনবুজুমিংস, এরকম অনেক শব্দ আছে। ঠিক তেমনি তোমাদেরকেও এরকম আন প্রেফিক্স দিয়ে অনেকগুলো শব্দ তৈরি করতে হবে। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দোজ ওয়ার্ডস। এবং যে আন প্রেফিক্স দিয়ে যে নতুন শব্দগুলো গঠন হচ্ছে সেইগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে। চলো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই আন প্রেফিক্স ব্যবহার করে কি কি ওয়ার্ড তৈরি করা যায়। অজস্র ওয়ার্ড আছে যেগুলো আন প্রেফিক্স ব্যবহার করে ইউজ করা যায়। যেমন দেখো আনবিয়ারেবল, আনহ্যাপি, unused, untidy, unsafe, unsafe, unpredictable, এরকম প্রচুর আছে। তোমাদের কাজ কি হবে? তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই আন প্রেফিক্স ইউজ করে নতুন নতুন শব্দ গঠন করবে এবং সেই দিয়ে বাক্য তৈরি করবে। বাক্য তৈরি করার পরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি দেখব কেমন তোমরা পারছো। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 12-এর এ। অ্যাক্টিভিটি 12-এর এতে কি বলেছে দেখো? পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস টু মেক পজেসিভ। Put an apostrophe in appropriate places to make possessives. পজেসিভ বোঝানোর জন্য, নিজ দখল বোঝানোর জন্য কোনো কিছুর ওপরে বা অধিকার বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন বাংলাতে আমরা বলি কি? বাবার জামা, রামের পেন। এই যে কথাগুলো, বাবার একটা র ইউজ হচ্ছে, রামের এর ব্যবহার করছি, এইগুলোই ইংলিশে অ্যাপোস্ট্রফি বসাই আমরা। দেখো নাম্বার এতে আছে কি? রবি's ফাদার ইজ আ ডক্টর। রবি লেখার পরে এখানে এস আছে, এই রবির পরে একটা অ্যাপোস্ট্রফি বসবে, দিয়ে ওটা হবে রবি's ফাদার ইজ আ ডক্টর। নীলা ওয়ান্টস রিয়াজ পেন। নীলা কার পেন চাই? রিয়ার পেন। রিয়া লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এসটা আমাদের বসাতে হবে। তেন্ডুলকার ইজ ইন্ডিয়াজ প্রাইড। তেন্ডুলকার হচ্ছে, সচিন তেন্ডুলকার হচ্ছেন ভারতের গর্ব। কোথাকার গর্ব? ভারতের। এই যে অধিকার বোঝাচ্ছে এই জায়গায় অ্যাপোস্ট্রফি এস বসে। তাহলে
ইন্ডিয়াজ আছে, সেখানে আমি ইন্ডিয়ার পরে অ্যাপোস্ট্রফি বসাবো, তারপরে এস যেমন আছে থাকবে। সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ। সুনীল আর রহিমের বাইসাইকেলগুলো নতুন। তাহলে সুনীল লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাবো, রহিম লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে যেমন এস আছে এস বসাবো। নাম্বার ই দেখো, রাজুস ব্রাদার। কার ভাই? রাজুস ব্রাদার, রাজুর ভাই। তাহলে রাজু লিখে রাজুস আছে, সেখানে রাজু লেখার পরে ইউ এর মাথার উপরে অ্যাপোস্ট্রফি দেবো, তারপরে যেমন এস আছে বসবে। রাজুস ব্রাদার লিভস ইন দ্য বয়েজ হস্টেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 12-এর বি কি বলেছে, পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস। প্রপার জায়গায়, অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে আমাদেরকে অ্যাপোস্ট্রফি বসাতে হবে সেগুলোর সংক্ষিপ্ত রূপ দেবার জন্য ভার্বগুলোর। যেমন কি আছে প্রথমে দেখো নাম্বার এতে, আই অ্যাম রাইটিং আ লেটার নাও। এটা আমরা কি লিখবো? আই লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এম। চলো আমি এগুলো বোর্ডে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শুধু যেখানে যেখানে অ্যাপোস্ট্রফিগুলো বসবে সেই ওয়ার্ডগুলোই আমি লিখছি। দেখো যেমন নাম্বার এতে হবে, কি হবে? আই লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাম, আই অ্যাম। নাম্বার বি কি আছে, ইউ আর এ গুড বয়। ইউ লিখবো অ্যাপোস্ট্রফি দিয়ে আর, ইউ আর। নাম্বার সি, সি ইজ ড্রয়িং আ পিকচার। এখানে কি লিখবো? সি লিখে এস। নাম্বার ডি দেখো, হি উড হ্যাভ ডান ইট। কি লিখবো? উড লিখে ভিই। তারপরে দে হ্যাভ গন টু স্কুল। দে লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই। ঠিক আছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 13-এ। অ্যাক্টিভিটি 13-এতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন্স গিভেন বিলো। এখানে নিচে যে পজেসিভ প্রোনাউনগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। পজেসিভ প্রোনাউন তাহলে কাকে বলে? পজেসিভ প্রোনাউন হচ্ছে আ প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস পজেশন। প্রোনাউন যেটা দখল বা অধিকার বোঝায় তাকেই বলা হয় পজেসিভ প্রোনাউন। দেখো কি কি আছে এখানে, আওয়ার্স মানে আমাদের, মাইন মানে আমার, দেয়ার্স মানে তাদের, ইয়োর্স মানে তোমার বা তোমাদের, হার্টস মানে তার। তাহলে এখানে আমরা শূন্যস্থানে কোথায় কি লিখবো দেখি। নাম্বার এ কি বলেছে, দ্য পিকচার ইজ ড্যাশ। দ্য পিকচার ইজ কি হবে? মাইন। নাম্বার বি, আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুড নট ফাইন্ড ড্যাশ, ইয়োর্স। নাম্বার বিতে ব্ল্যাঙ্কে হবে ইয়োর্স। নাম্বার সি, অল দ্য এসেস ওয়ার গুড বাট ড্যাশ ওয়াজ দ্য বেস্ট, বাট আওয়ার্স। নাম্বার সিতে হবে আওয়ার্স। নাম্বার ডি, ইউর ফটোজ আর গুড ড্যাশ আর টেরেবল। ড্যাশে হবে হার্টস, HERS, হার্টস। নাম্বার ই, রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইউর ড্রয়িং, ফুল স্টপ, ডু ইউ লাইক ড্যাশ, দেয়ার্স। ডু ইউ লাইক দেয়ার্স। তাহলে নাম্বার ই এর ব্ল্যাঙ্কে কি হবে? দেয়ার্স। তাহলে কি হলো, নাম্বার এ এর ব্ল্যাঙ্কে হবে মাইন, নাম্বার বি এর ব্ল্যাঙ্কে হবে ইয়ার্স, নাম্বার সি এর ব্ল্যাঙ্কে হচ্ছে আওয়ার্স, নাম্বার ডি হার্টস এবং নাম্বার ই এর ব্ল্যাঙ্কে হবে দেয়ার্স। এরপরে দেখো অ্যাক্টিভিটি 13B। 13Bতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ অ্যাডজেক্টিভস গিভেন বিলো। তাহলে আমরা 13A-তে কি করলাম, পজেসিভ প্রোনাউন দিয়ে ব্ল্যাঙ্ক ফিল করলাম। আর অ্যাক্টিভিটি 13B-তে পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের ব্ল্যাঙ্ক ফিল করতে হবে। পজেসিভ অ্যাডজেক্টিভও ঠিক তাই, পজেসিভ প্রোনাউনের মতনই, যে অ্যাডজেক্টিভ দ্যাট ইন্ডিকেটস পজেশন, এমন অ্যাডজেক্টিভ যেগুলো পজেশন বোঝায়। যেমন নাম্বার এতে আছে দিস ইজ ড্যাশ ড্যাশ বুক, দিস ইজ ড্যাশ বুক, দিস ইজ ইয়োর বুক, তোমার বই। নাম্বার বি, আই লাইক ড্যাশ নিউ পেন, আই লাইক মাই নিউ পেন। নাম্বার সি, দ্য ডগ ইজ লিকিং ড্যাশ প, কুকুরটি তার নিজের পায়ের থাবা চাটছে, তাহলে কি হবে ড্যাশে, ইটস। নাম্বার ডি, উই হ্যাভ সোল্ড ড্যাশ হাউস, উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস। নাম্বার ই, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার, নাম্বার ইতে হবে দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দিয়ে এতে কি হবে ব্ল্যাঙ্কে দেয়ার টিচার।
এরপরে দেখো অ্যাক্টিভিটি 14-এ চলে এসো। কি বলেছে? আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বি কেয়ারফুল, অল সেন্টেন্সেস ডু নট হ্যাভ পার্টিসিপল অ্যাডজেক্টিভস। এখানে কিছু সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্স দেওয়া আছে, 5টা সেন্টেন্সের মধ্যে যেগুলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেইগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে এবং আমাদের সাবধান থাকতে হবে যে সবগুলোই কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ নয়, এর মধ্যে কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভের ব্যবহার নেই। এবার আমাদের জানতে হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনগুলো। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে নন ফিনিট ভার্বের একটা প্রকার যেটা প্রাথমিকভাবে ভার্ব হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের দোষ গুণ ভালো খারাপ সেগুলোকে বোঝানো। পার্টিসিপল অ্যাডজেক্টিভ আমরা দেখবো এগুলো ভার্ব হওয়া সত্ত্বেও এটা ঠিক অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। দেখে নিই একবার। নাম্বার এতে কি বলেছে? বার্কিং ডগ সেলডাম বাইটস। কেমন ডগ? বার্কিং, ঘেউ ঘেউ করা কুকুর, বার্কিং। তাহলে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে বার্কিং, বার্কিং আমরা আন্ডারলাইন করব। নাম্বার বি কি বলেছে? দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি। এখানে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। নাম্বার সি, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। কেমন সাবজেক্ট? ইন্টারেস্টিং। তাহলে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং। নাম্বার ডি, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি। কেমন স্টোরি? অ্যামিউজিং। তাহলে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যামিউজিং। নাম্বার ই, দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং হিজ স্টুডেন্টস। এখানে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। তাহলে এরপরে অ্যাক্টিভিটি 15-এ তোমরা চলে আসো। অ্যাক্টিভিটি 15-এ বলেছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। একটা প্যাসেজ দেওয়া আছে এখানে, এখানে আমাদেরকে পাংচুয়েশন করতে হবে। পাংচুয়েশন মানে কোথায় দাড়ি কমা কোথায় ঠিকঠাক হবে, কোনোটা কোয়েশ্চেন বোঝালে প্রশ্ন বোঝালে সেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে নাকি, কোনো বাক্য শুরু হলে বাক্যটা ক্যাপিটালে আছে নাকি সেইগুলো আমাদের দেখতে হবে। দেখো, অনিল ওয়েন্ট টু রাহুলস হাউস ইয়েস্টারডে মর্নিং। প্রথম বাক্য যখন শুরু হয়, সেন্টেন্স শুরু হয়, তখন প্রথম যে ওয়ার্ড সেটা আমরা জানি ক্যাপিটাল হয়। তাহলে আমরা এখানে অনিল দিয়ে শুরু হচ্ছে। এমনিতেও অনিল একটা নাম, নামের প্রথম অক্ষর অলওয়েজ ক্যাপিটাল হয়, সেই জন্য অনিলের এ ক্যাপিটাল হবে। তাহলে অনিল ওয়েন্ট টু রাহুলস, রাহুলের আর ক্যাপিটাল হবে, এটাও একটা নাম। এবং রাহুলস, রাহুলের বাড়ি, তাহলে কি হবে? আমরা এর আগে অ্যাক্টিভিটিতেই পড়লাম অ্যাপোস্ট্রফি, রাহুলস আছে সেখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে, রাহুলের পরে অ্যাপোস্ট্রফি লিখে তারপরে এস বসাবো। ইয়েস্টারডে মর্নিং ফুল স্টপ। তারপরে দেখো পরের বাক্য শুরু হচ্ছে হি আস্কড। এখানে হি এর এইচ ক্যাপিটাল হবে, হি আস্কড বলে আমরা রাহুল আছে, রাহুল একটা নাম, তাহলে আরও ক্যাপিটাল হবে। হি আস্কড রাহুল, কমা দিয়ে, যেহেতু এবারে ডিরেক্ট স্পিচ হবে ওই জন্য আমাদের কোটেশন দিতে হবে। হি আস্কড রাহুল দিয়ে কোটেশনের মধ্যে আর ইউ গোয়িং টু স্কুল টুডে, কোটেশন ক্লোজ করে, যেহেতু এটা প্রশ্ন কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপরে রাহুল সেড, এরপরে আবার রাহুল যেহেতু নাম তাহলে রাহুলের প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে, আর ক্যাপিটাল। রাহুল শেড বলে কমা হবে, শেডের পরে কমা হবে, দিয়ে ইনভার্টেড কমা শুরু হবে। ইনভার্টেড কমার মধ্যে প্রথম লাইন ওয়ার্ড হবে নো, নো বলার পর আমরা নো এর পর একটা কমা দেব, দিয়ে আই অ্যাম, আই অলওয়েজ ক্যাপিটাল হয় যেখানেই থাকুক না কেন সেন্টেন্সের, সেই জন্য ঠিক সেই মতন এখানেও আই ক্যাপিটাল হবে। আই অ্যাম গোয়িং টু দার্জিলিং, দার্জিলিং যেহেতু একটা জায়গার নাম, একটা নাউন, সেই জন্য দার্জিলিংয়ের ডি ক্যাপিটাল হবে, দিয়ে ফুল স্টপ। ইটস সাচ আ বিউটিফুল প্লেস, ইটসের আইটি লেখার পরে অ্যাপোস্ট্রফি দেবো, এস আছে, এসের আগে একটা অ্যাপোস্ট্রফি দেবো। সাচ আ বিউটিফুল প্লেসের পরে ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব। তারপরে আবার অনিল আছে, অনিলের এ ক্যাপিটাল হবে। সেডের পরে কমা দেবো, তারপরে আবার ইনভার্টেড কমা শুরু হবে। বাট রাহুল, রাহুলের আর ক্যাপিটাল হবে এবং রাহুলের পরে কমা হবে। দ্য টেস্ট স্টার্টিং ফ্রম নেক্সট উইক, ফুল স্টপ দিয়ে আমরা কোটেশন ক্লোজ করব। তারপর আবার আছে রাহুল, রাহুলের আর ক্যাপিটাল দেব যেহেতু এটা একটা নাম। আনসার্ডের পরে কমা দেব, তারপরে আবার কি হবে? ইনভার্টেড কমা শুরু হবে, কোটেশন শুরু হবে। এবং ডি, ডোন্ট ওরি ডি ক্যাপিটাল দেব, কমা। আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফ্রম দেম, ফুল স্টপ দেওয়ার পরে ইনভার্টেড কমা ক্লোজ করব। এরপরে অনিলের এ ক্যাপিটাল হবে। কেম ব্যাক হোম আ লিটল স্যাড বাট হি ওয়াজ হ্যাপি ফর রাহুল, রাহুলের আর
আবার ক্যাপিটাল হবে, দিয়ে যেমন ফুল স্টপ আছে ফুল স্টপ নেই এখানে আমরা ফুল স্টপ দেব। তাহলে এই হলো পাংচুয়েশন। এরপরে অ্যাক্টিভিটি 16, অ্যাক্টিভিটি 16-এ কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটসে যে ভার্বগুলো আছে তার অ্যাপ্রোপ্রিয়েট প্রপার ফর্ম এগুলো লিখে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার এ দেখো, আই ড্যাশ সি ইউ টুমরো। টুমরো মানে আগামীকাল, তাহলে আমাদের ভার্বের ফর্ম সি এর আমরা কোন টেন্স ইউজ করবো এখানে, ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা কি লিখবো, আই উইল বা স্যাল, আই স্যাল সিও হতে পারে, আই উইল সিও হতে পারে। এখন মডার্ন ইংলিশে আয়ের পর সব জায়গাতে উইল বসে, অতএব তোমরা দুটোই লিখতে পারবে, দুটোই রাইট হবে। আই শ্যাল সি ইউ টুমরো। নাম্বার বি, দ্য স্টুডেন্টস ড্যাশ এ সামারি। কি লিখবো, দ্য স্টুডেন্টস রোট এ সামারি, রোট WROT, রাইট তার পাস্ট টেন্স হচ্ছে রোট। নাম্বার সি, আলি ব্র্যাকেটে আছে রিড দিস বুক সিন্স মর্নিং, সকাল থেকে এই বইটা পড়ছে। তাহলে আমরা কি হবে এখানে, কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হবে আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। নাম্বার ডি, আই ড্যাশ ব্র্যাকেটে আছে ফিনিশ মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি। এটা কি হবে, কোন টেন্স হবে এখানে, এখানে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করতে গেলে আমরা কি লিখব, ফিনিশ আছে আই হ্যাড ফিনিশড my work when Mukta came to see me. Number E, when I visited her she dash ব্র্যাকেটে আছে sing, তাহলে কোন ফর্ম হবে এটা, past continuous, she was singing. নাম্বার F দেখো, he told me that his mother dash ব্র্যাকেটে আছে be ill for 6 days, তাহলে কি হবে এখানে, he told me that his mother had been ill for 6 days. তারপর নাম্বার G, he dash ব্র্যাকেটে আছে come here tomorrow, tomorrow মানে আমরা এটা জানি ফিউচার টেন্স, তাহলে এখানে কি করব, he will come here tomorrow. তারপর নাম্বার H, I dash live in Kolkata for 5 years, I dash live in Kolkata for 5 years, এটা কি হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 5 years. নাম্বার আই, দ্য ট্রেন ড্যাশ ব্র্যাকেটে আছে লিভ বিফোর দে রিচড দ্য স্টেশন, তাহলে এখানে ব্ল্যাঙ্কে কি হবে, হ্যাড লেফট, the train had left before they reached the station. Number J, the cold wind dash bracket আছে blow hard, the cold wind is blowing মানে present continuous hard, the cold wind is blowing hard. এরপরে অ্যাক্টিভিটি 17 আর অ্যাক্টিভিটি 18-এর রাইটিং আছে। আমি আজকে তোমাদের অ্যাক্টিভিটিসগুলোই করাবো। আমাদের এর মধ্যে কোন অ্যাক্টিভিটিসটা লেখা হলো না, তাহলে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ 4টে কোয়েশ্চেন আছে, চলো এগুলো বোর্ডে লিখে দিই, দিয়ে তোমাদের বলে দিই। দেখো আমার লেখা হয়ে গেছে, এইবার আমি বলে দিই। অ্যাক্টিভিটি 7, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 7-এর এর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যান অন ওয়ান অফ হার মেলানকোলি ডেজ। অ্যানের কোনো এক দুঃখের দিনে কোন কথা মনে পড়তো, কোন প্রবাদ তার মনে পড়তো। কি হবে আনসার, কোটেশনের মধ্যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, কোটেশন ক্লোজ, কমা, দ্যাট ইজ দ্য সেইং কেম ব্যাক টু অ্যান অন ওয়ান অফ হার মেলানকোলি ডেজ। কোনো এক দুঃখের দিনে, মন খারাপের দিনে অ্যানের কোন প্রবাদের কথা মনে পড়তো, যে কাগজ হচ্ছে মানুষের থেকে বেশি ধৈর্যশীল, এই প্রবাদ অ্যানের মনে পড়তো। কোয়েশ্চেন নাম্বার বি, হুইচ প্রেজেন্ট ডিড অ্যান সি ফার্স্ট, why does she refer to it as you? কোন উপহার অ্যান প্রথম দেখেছিল তার জন্মদিনের দিন সকালে, এবং সেটাকে, সেই উপহারটাকে অ্যান তুমি বলে কেন সম্বোধন করেছিল। For her 30th birthday, Anne received a diary.
অ্যান্ড তার 13 বছরের জন্মদিনে একটা ডায়েরি উপহার পেয়েছিল, ফুল স্টপ। দ্যাট ওয়াজ দ্য প্রেজেন্ট সি স ফার্স্ট, ফুল স্টপ। আর এই উপহারটাই সে প্রথম দেখেছিল। অ্যান্ড কনসিডার্ড হার ডায়েরি অ্যাজ হার ক্লোজেস্ট ফ্রেন্ড টু হুম সি ক্যান ওপেন হার সেলফ কমপ্লিটলি, ফুল স্টপ। আর সে ঠিক করেছিল যে সে তার ডায়েরি হবে তার সব থেকে কাছে, সব থেকে প্রিয় বন্ধু, যার সাথে সে তার মনের সমস্ত গোপন কথা, তার নিজেকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারবে। দ্যাটস ওয়াই সি রেফার্ড দ্য ডায়েরি অ্যাজ ইউ। ইউটা দেখো কোটেশনের মধ্যে আছে, ফুল স্টপ। সেই জন্য সে ডায়েরিকে তুমি বলে সম্বোধন করেছিল। নাম্বার সি, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস। টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস এই গল্পের লেখক কে ছিলেন? জোসেফ কোহেন ইজ দ্য অথর অফ টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস। জোসেফ কোহেন ছিলেন টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস গল্পের অথর, লেখক। কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াই ওয়াজ অ্যানস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি? অ্যানের জীবন কেন উদ্বেগে পরিপূর্ণ ছিল? Anne's family felt the full impact of Hitler's anti-Jews laws, so Anne's life was filled with anxiety. অ্যানের পরিবারের সমস্ত সদস্যরা হিটলারের অ্যান্টি জিউস লয়ের পূর্ণ প্রভাব তাদের সদস্যদের ওপর পড়েছিল, সেই জন্য অ্যানের জীবন উদ্বেগে পরিপূর্ণ ছিল। আর একবার পড়ে দিই, দেখো কোয়েশ্চেন নাম্বার এ, what is the saying that came back to Anne on one of her melancholy days? Question mark. কি হবে আনসার? পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, কোটেশনের মধ্যে এটা রাখবে, কমা, দ্যাট ইজ দ্য সেইং কেম ব্যাক টু অ্যান অন ওয়ান অফ হার মেলানকোলি ডেজ, ফুল স্টপ। কোয়েশ্চেন নাম্বার বি, হুইচ প্রেজেন্ট ডিড অ্যান সি ফার্স্ট? হোয়াই ডাজ সি রেফার টু ইট অ্যাজ ইউ? আনসার কি হবে? ফর হার 30th বার্থডে, কমা, অ্যান্ড রিসিভড আ ডায়েরি, ফুল স্টপ। দ্যাট ওয়াজ দ্য প্রেজেন্ট সি স ফার্স্ট, ফুল স্টপ, অ্যান্ড কনসিডার্ড হার ডায়েরি অ্যাজ হার ক্লোজেস্ট ফ্রেন্ড টু হুম সি ক্যান ওপেন হার সেলফ কমপ্লিটলি, ফুল স্টপ। দ্যাটস ওয়াই সি রেফার্ড দ্য ডায়েরি অ্যাজ ইউ, ফুল স্টপ। Question number C, who is the author of the book Tales and Legends of Netherlands? Answer কি হবে? Joseph Cohen is the author of Tales and Legends of Netherlands. Question number D, why was Anne's life filled with anxiety? Answer হবে Anne's life felt the full impact of Hitler's anti-Jews laws, so Anne's life was filled with anxiety, full stop. তাহলে আজকে অ্যাক্টিভিটি 7-এর সাথে সাথে আমাদের ইউনিট 3-এর সমস্ত অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। বাকি থাকলো শুধু রাইটিংগুলো, সেগুলো হবে নেক্সট ক্লাসে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।